হ্যালো এভরিওয়ান, বিএম ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে। আমরা আজকে বাস্তব সংখ্যার 6 নম্বর পার্ট নিয়ে চলে এসেছি। আজকে আমরা কষে দেখি 1.3 এর দেখো 2 পর্যন্ত আগের ভিডিওতে করেছিলাম আমরা। এরপর আমরা 3 অঙ্কগুলো শুরু করব। 3 অঙ্কগুলোতে কী আছে দেখো, নিচের প্রতিটি সংখ্যা পি বাই কিউ আকার প্রকাশ করি, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। অর্থাৎ প্রতিটি সংখ্যাকে মূলত সংখ্যার আকারে প্রকাশ করতে হবে। এখানে দেখো আবৃত দশমিক সংখ্যা রয়েছে প্রত্যেকটি। আমরা কি জানি যে দশমিক বিন্দুর পরেই যদি আবৃত দশমিক শুরু হয় তাহলে সেগুলোকে বলা হয় শুদ্ধ আবৃত দশমিক। আর দশমিকের বিন্দুর পরে, সামান্য দশমিক বিন্দুর পরে যদি এক বা একাধিক ঘরের পর মাথায় আবৃত দশমিক শুরু হয় তাহলে সেগুলোকে বলা হয় মিশ্র আবৃত দশমিক। যেমন এখানে তো 3 অঙ্কটাতে আছে দশমিকের 5-5-এর মাথায় কিন্তু আবৃত দশমিক নাই, 4-এর মাথায় রয়েছে। তাহলে দেখো দশমিকের পরে একটা ঘর ফাঁকা রয়েছে, তাই এগুলোকে বলা হয় মিশ্র আবৃত দশমিক। তাহলে এই দুটো নিয়মের সাহায্যে আমরা করতে পারি। শুদ্ধ আবৃত দশমিকের একটা নিয়ম আছে আর মিশ্র আবৃত দশমিকের আরেকটা নিয়ম আছে। এই নিয়মের সাহায্যে খুব সহজেই তোমরা এগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে। তাহলে দেখো প্রথমে অঙ্কটা লিখি। আছে 3-এর অঙ্কটাতে 0.3 মাথায় আবৃত দশমিক। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3/9। অর্থাৎ আবৃত দশমিকের মধ্যে যতগুলো সংখ্যা আছে ততগুলো 9 হবে হরে। এবং এটি একটি শুদ্ধ আবৃত দশমিক, কারণ দেখো দশমিক বিন্দুর পরেই মাথায় আবৃত দশমিক শুরু হয়েছে, সামান্য দশমিকের পরেই মাথায় আবৃত দশমিক শুরু হয়েছে। তাহলে দশমিক বাদ দিলে সংখ্যাটা কত হতো? 3 উপরে লিখেছি। আর আবৃত দশমিকের মধ্যে দেখো একটা ঘর রয়েছে, তাহলে হরে হবে একটা 9। এরপর এটা কাটাকাটি যাবে, 3 3, 3 3 9। তাহলে এটার উত্তর হলো 1/3। এরপর দেখো তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে গেল। এখানে পি এর মান হচ্ছে 1 আর কিউ এর মান হচ্ছে 3। 2 অঙ্কটা দেখো আছে 1.3-এর মাথায় আবৃত দশমিক। তাহলে 2 অঙ্কটা লিখি 1.3-এর মাথায় আবৃত দশমিক। তাহলে এটাকে আমি 1 পূর্ণ, যেহেতু দশমিকের আগে 1 আছে গোটা সংখ্যা, তাহলে 1 পূর্ণ 3/9 লিখতে পারি। একইরকমভাবে এটা কাটাকাটি যাবে, তাহলে এটা কাটাকাটি যাওয়ার পর হবে 1 পূর্ণ 1/3। অর্থাৎ এটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশ ছিল, এটাকে যদি আমি ভেঙে দিই, অপ্রকৃত করি, তাহলে প্রথমে 3 আর 1 গুণ হবে, 3 আর লবের একটা যোগ হয়ে 4 হবে নতুন ভগ্নাংশের লব, আর হরে হবে 3, তার মানে 4/3। তাহলে পি বাই কিউ আকারে পেলাম এক্ষেত্রে পি এর মান 4 আর কিউ এর মান 3। এরপর দেখো 3-এর অঙ্কটাতে আছে 0.54-এর মাথায় ডট। এক্ষেত্রে দেখো এটি একটি মিশ্র আবৃত দশমিক, কারণ দেখো সামান্য দশমিক পরে কিন্তু একটা ঘর ফাঁকা রয়েছে, তারপর মাথায় আবৃত দশমিক শুরু হয়েছে। তাহলে মিশ্র আবৃত দশমিকের ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথমে সমস্ত দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটা হবে সেটা আগে লিখতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো 54 হবে। এরপর আবৃত দশমিকের মধ্যে যতগুলো ঘর আছে ততগুলো 9। অর্থাৎ আবৃত দশমিকের ভিতরে এখানে একটাই ঘর রয়েছে, তাহলে একটা 9। আর আবৃত দশমিককে বাদ দিয়ে সামান্য দশমিক পর যতগুলো অঙ্ক রয়েছে, মানে মাথায় দশমিক নেই, ততগুলো শূন্য হবে। তাহলে এক্ষেত্রে দেখো একটাই আছে সংখ্যা 5, তাহলে একটা শূন্য হবে। তাহলে এটাকে যদি আমি ভগ্নাংশ আকারে লিখি পি বাই কিউ আকারে, তাহলে 54/90 হবে। এবার কাটাকাটি 9 দিয়ে দেখো কাটাকাটি যাবে, 9 6 54, 9 10 90। আবার দেখো 2 দিয়ে যাবে, 2 3 6, 2 5 10। আর কিন্তু কাটাকাটি যাবে না, তাহলে এটা উত্তর হবে 3/5। এরপর দেখো 4-এর অঙ্কটা কী দিয়ে রয়েছে। 4-এর অঙ্কটাতে আছে দেখো সংখ্যাটা আছে 0.3-এর মাথায় আবৃত দশমিক ও 4-এর মাথায় আবৃত দশমিক। তাহলে এই ক্ষেত্রে দেখো এটি একটি শুদ্ধ আবৃত দশমিক, কারণ দেখো সামান্য দশমিক পরেই মাথায় আবৃত দশমিক শুরু হয়ে গেছে। এবং এক্ষেত্রে আবৃত দশমিকের মধ্যে দুটো ঘর রয়েছে, 3 ও 4, অর্থাৎ 3 4 3 4 এভাবে আবৃত দশমিক সংখ্যাটা ক্রমশ চলতে থাকবে। অর্থাৎ 0.3 4 3 4 3 4, এই 3 ও 4 এই দুটি সংখ্যা পরপর আসতে থাকবে। এটিকে যদি আমি ভগ্নাংশ আকারে লিখি,
তাহলে এক্ষেত্রে দেখো দশমিক বাদ দিলে সমস্ত দশমিক বাদ দিলে সংখ্যাটি হবে 34 বা 34 লিখলাম উপরে। আবৃত দশমিকের মধ্যে কতগুলো ঘর আছে? দুটো ঘর আছে, তাহলে দুটো নয়। তাহলে এক্ষেত্রে উত্তর হবে 34/99। এক্ষেত্রে কাটাকাটি যাবে না, কারণ কোনো সংখ্যা দিয়ে 34 ও 99কে ভাগ যাবে না একবার দিয়ে, তাহলে কাটাকাটি করার দরকার নেই। লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে আমরা পারবো না, তাহলে এটা হবে অ্যান্সার। এরপর 5-এর অঙ্কটাতে দেখো, 5-এর অঙ্কটাতে আছে 3.1-এর মাথায় আবৃত দশমিক ও 4-এর মাথায় আবৃত দশমিক। তাহলে এটাকে আমি লিখতে পারি 3 পূর্ণ, যেহেতু পূর্ণ সংখ্যা 3, 14 সমস্ত দশমিক বাদ দিলে, দশমিকের পরে এই সংখ্যাগুলো দশমিক সমস্ত বাদ দিলে হবে 14, আর হরে আমরা লিখতে পারি দুটো নয়, কারণ এটি শুদ্ধ আবৃত দশমিক। তাহলে শুদ্ধ আবৃত দশমিকের মধ্যে দুটো ঘর আছে, তাহলে দুটো নয় হবে হরে। এটিও কিন্তু কাটাকাটি যাবে না, তাহলে এটাই হবে আমাদের উত্তর। এরপর এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে দেবো। তাহলে প্রথমে 3 আর 99 গুণ করতে হবে। দেখো এখানে গুণ করছি, 3 9 27, 7 1 2, 3 9 27 আর 2 29। এরপর 14 যোগ করে নতুন ভগ্নাংশের আমরা লবটি পাবো। 7 4 11 হাতে 1, 9 10 আর 11 হাতে 311। তার লবে হবে 311 আর হরে হবে 99। তাহলে এটা পি বাই কিউ আকার লিখলাম, যেখানে পি এর মান হচ্ছে 311 এবং কিউ এর মান হচ্ছে 99। এরপর দেখো 6-এর অঙ্কটাতে কী রয়েছে, 0.1 7-এর মাথায় আবৃত দশমিক। তাহলে এক্ষেত্রে দেখো সামান্য দশমিকের উপরে একটি ঘর ফাঁকা রয়েছে, তারপর মাথায় আবৃত দশমিক শুরু হচ্ছে, তাহলে এগুলোকে বলা হয় মিশ্র আবৃত দশমিক। তাহলে এক্ষেত্রে সমস্ত দশমিক বাদ দিলে সংখ্যাটা হবে 17। আবৃত দশমিকের মধ্যে কতগুলো ঘর রয়েছে? একটি ঘর, তাহলে একটি নয়। আর সামান্য দশমিকের পরে কতগুলো ঘরে আবৃত দশমিক নয়? এক্ষেত্রে দেখো একটি সংখ্যায় রয়েছে 1, তাহলে একটি শূন্য হবে। তাহলে 17/90। এটি কিন্তু কাটাকাটি যাবে না, তাহলে এটাই আমাদের হবে পি বাই কিউ আকার, যেখানে পি এর মান 17 এবং কিউ এর মান হচ্ছে 90। এরপর 7-এর অঙ্কটাতে দেখো, 7-এর অঙ্কটাতে সংখ্যাটা ছিল আমাদের 0.47 মাথায় আবৃত দশমিক। এটিও সেই আগেরটার অঙ্কর মতনই, এটি একটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা, কারণ সামান্য দশমিকের পরে একটি ঘর ফাঁকা রয়েছে, মাথায় কোনো আবৃত দশমিক নেই, তারপরের ঘরটিতে রয়েছে মাথায় আবৃত দশমিক। তাহলে সমস্ত রকম দশমিক বাদ দিলে সংখ্যাটা হবে 47। এরপর দেখো সামান্য দশমিকের পরে আবৃত দশমিক যুক্ত কতগুলো সংখ্যা রয়েছে? একটি সংখ্যা রয়েছে, তাহলে একটি 9 হবে। আর সামান্য দশমিকের পরে কতগুলো ঘরে কোনো আবৃত দশমিক নেই, মাথায় দশমিক নেই, একটি ঘর আছে, এক্ষেত্রে 4, তাহলে একটি শূন্য হবে। এটিও কিন্তু কাটাকাটি যাবে না, তাহলে এটি আমার পি বাই কিউ আকার, যেখানে পি এর মান হচ্ছে 47, এক্ষেত্রে পি এর মান হচ্ছে 47 এটা, আর কিউ এর মান আছে 90। এরপর দেখো 8-এর অঙ্কটাতে রয়েছে 0.5-এর মাথায় আবৃত দশমিক ও 4-এর মাথায় আবৃত দশমিক। তাহলে এটি একটি শুদ্ধ আবৃত দশমিক, কারণ সামান্য দশমিকের পরপরেই মাথায় আবৃত দশমিক শুরু হয়েছে। তাহলে সমস্ত রকম দশমিক বাদ দিলে সংখ্যাটি হবে 54 লিখলাম। এরপর আবৃত দশমিকের মধ্যে কতগুলো ঘর আছে? দুটি ঘর আছে, তাহলে হবে 99। এরপর দেখো এইগুলোকে, এই দুটি সংখ্যাকেই দেখো 9 দিয়ে ভাগ যাবে, তাহলে 9 6 54, 9 11 99। আর কিন্তু কাটাকাটি যাবে না, তাহলে অ্যান্সার হবে 6-11। তাহলে এক্ষেত্রে দেখো পি এর মান হচ্ছে 6 এবং কিউ এর মান হচ্ছে 11। এটি একটি মূলত সংখ্যা। এরপর 9-এর অঙ্কটাতে দেখো আছে 0.0 মাথায় আবৃত দশমিক, 0 ও 1-এর মাথায় আবৃত দশমিক। তাহলে এই অঙ্কটা রয়েছে, এটি একটি শুদ্ধ আবৃত দশমিক, কারণ দেখো সামান্য দশমিকের পরেই মাথায় কিন্তু আবৃত দশমিক শুরু হয়ে গেছে। এক্ষেত্রে 0 0 1 এই তিনটি সংখ্যা ঘুরে ঘুরে আসবে, অর্থাৎ 0 0 1, তারপরে আবার 0 0 1। এটা একটি অসীম আবৃত দশমিক সংখ্যা, অবশ্যই অসীম কারণে
এই তিনটি সংখ্যা বারবার ঘুরে আসছে, সেই জন্য মাথায় আমরা আবৃত সঙ্গ দিতে পারবো, 0 ও 1-এর মাথায় দিলেই হবে, মাঝের 0টাই দশমিক আবৃত সঙ্গ দেওয়ার দরকার হয় না, প্রথমের সংখ্যাটা শেষের সংখ্যাটা। তাহলে এক্ষেত্রে তিনটি সংখ্যা বারবার ঘুরে ঘুরে আসছে এবং এটি একটি শুদ্ধ আবৃত সঙ্গ সংখ্যা। তাহলে সমস্ত রকম দশমিক বাদ দিলে সংখ্যাটা কত হবে? 1। তাহলে 1 লিখলাম উপরে। এরপর আবৃত দশমিকের মধ্যে কতগুলো ঘর আছে? 3টে ঘর, তাহলে 3টা 9 হবে হরে। এটি তো হবে অ্যান্সার, কারণ এক্ষেত্রে আর কাটাকাটি সম্ভব নয় বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো না। এরপর 10-এর অঙ্কটাতে দেখো, 10-এর অঙ্কটাতে ছিল 0.1-এর মাথায় আবৃত দশমিক 6, 0.1-এর মাথায় আবৃত দশমিক 6 ও 3-এর মাথায় আবৃত দশমিক। এটি একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, কারণ দেখো সামান্য দশমিক পরপরই মাথায় আবৃত দশমিক শুরু হয়ে গেছে, 1 6 3 1 6 3 1 6 3, এভাবে দশমিক সংখ্যাটা চলতে থাকবে। সেই জন্য 1-এর মাথায় আবৃত দশমিক দিতে হয় প্রথম সংখ্যাটিতে এবং শেষ সংখ্যাটিতে। তাহলে সমস্ত রকম দশমিক বাদ দিলে, সামান্য আবৃত দশমিক বাদ দিলে সংখ্যাটি হবে 163, লবে লিখলাম। এরপর আবৃত দশমিকের মধ্যে কতগুলো ঘর আছে? 3টে ঘর, তাহলে 3টে 9 হবে। এরপর আমাদের কি কাটাকাটি যাবে এক্ষেত্রে? এক্ষেত্রে কাটাকাটি একটু বুঝতে পারছি না ঠিকঠাকভাবে, তাহলে কি করতে হবে আমাদের? গোসাগু করে চেক করতে হবে। তাহলে গোসাগু করে চেক করলেই বুঝতে পারে কাটাকাটি যাবে। তাহলে 163 দিয়ে 999কে ভাগ করি, প্রথমে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা গোসাগু বার করছি। 6 3 18, 6 7 37, 6 দিয়ে খাবে প্রথমত, তাহলে 6 দিয়ে খেলাম, 6 3 18, হাত থেকে 1, 6 6 36 37, হাতে 3, 6 কে 6 3 9, 978, 8 একে 9, 7 2 9, 9 9 মিলে গেলো, 21 দিয়ে আবার 163কে ভাগ করতে হবে। 8 দিয়ে পেরিয়েছে, তাহলে 7 দিয়ে খাবে, 7 থেকে 7, 7 2 গুণে 14, 7 6 13, 7 কত দিয়ে 13, 6 দিয়ে 13 ধরার জন্য এখানে 1 যোগ হবে, 5 হয়ে গেছে। আগের সংখ্যাটা নিচে 1 যোগ করবো, 5 কত দিয়ে 6 এই দিতে। 16 দিয়ে যদি আমরা 21কে ভাগ করি, 1 খাবে, 16কে 16 পড়ে থাকলো 5, 5 দিয়ে যদি আমরা 16কে ভাগ করি, 5 3 15 পড়ে তাহলে 1 দিয়ে 5কে ভাগ করলে এরপর মিলে যাবে 1 5 5, অর্থাৎ গোসাগু 1 বেরোলো, অর্থাৎ কাটাকাটি যাবে না। তাহলে 163/999 থেকে যাবে। তাহলে আমাদের 3-এর অঙ্কগুলো সমস্ত করে ফেললাম। এরপর 4-এর অঙ্কটাতে দেখো রয়েছে 4টি সংখ্যা লিখি যাদের দশমিকের বিস্তার অসীম ও অনাবৃত। অর্থাৎ আমাদের অম্লদ সংখ্যা লিখলেই হবে, কারণ আমরা জানি অম্লদ সংখ্যাগুলি অসীম এবং অনাবৃত হয়। তাহলে আমরা 4টি দশমিক সংখ্যা লিখি এর দশমিক বিস্তার অসীম ও অনাবৃত। অতএব নির্ণয় 4টি সংখ্যা হলো, অতএব নির্ণয় নির্ণয় 4টি সংখ্যা হলো √2, √3, √5, √6, যাদের দশমিক বিস্তার হবে অসীম ও অনাবৃত। তাহলে আমার 4-এর অঙ্কটিতে হয়ে গেল। এরপর 5-এর অঙ্কটিতে দেখো, 5-এর 7 ও 9-এর 7-এর মধ্যে 3টি অম্লদ সংখ্যা লিখি। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে 5-এর 7 ও 9-এর 7কে দশমিক বিস্তার আগে লিখি সংখ্যা দুটির। তাহলে 5-এর 7 সমান কত হয় দেখি। তাহলে এক্ষেত্রে আমরা কী করব? 7 দিয়ে 5কে ভাগ করব। তাহলে ভাগটা শুরু করা যাক। দেখো 7 দিয়ে 5কে ভাগ করলে প্রথমত একও যাচ্ছে না, তাহলে আমরা দশমিক দিয়ে, দশমিক পরে 0 আছে, এই 0টা ব্যবহার করতে পারবো। তাহলে আমাকে প্রথমে ভাগফলে কী দিতে হবে? দশমিক, যেহেতু দশমিকের পরে 0টা আমি ব্যবহার করছি। এরপর দেখো এটা 50 ভাবতে পারি আমরা, তাহলে 7 দিয়ে 50কে খাওয়াতে গেলে কত খাবে? 7 খাবে, 7 49। এরপর আমরা বিয়োগ করবো, বিয়োগফল 1, যেহেতু দশমিকের ভাগ, তাহলে প্রতি ক্ষেত্রে আমরা একটা করে 0 পেয়ে থাকবো। 10 হলো, 7 থেকে 7 বিয়োগ করলাম, 3 হলো, একটা 0 দিলাম, 7 4 28, 4 খাবে, আবার বিয়োগ করলাম, 2 হলো, একটা 0 দিলাম। এরপর দেখো 2 খাবে, 7 2 গুণে 14, কারণ 3 পেরিয়ে যাচ্ছিলো, বিয়োগ করলাম, 6, একটা 0 দিলাম, 7 8 56, সব থেকে বেশি 8 খাওয়াতে পারবো।
বিয়োগ করলাম, দেখো 4 হবে, এটা 0 পেয়ে যাব। তাহলে এবারে খাওয়াতে হবে, দেখো 5 খাবে, 7 5 35, তাহলে 35 হলো। বিয়োগ করলে 5, 0 দিলাম, 7 7 49, বিয়োগ করে 1 হবে, 0 দিলাম, দেখো 1 খাবে, 7 1 7। অর্থাৎ দেখো এই ক্ষেত্রে দেখো এখানে 50 ছিল, তাহলে আমরা পরপর পরপর আমরা কত খাওয়াতে পেরেছিলাম? 7, তারপর খেয়েছিল 1, তারপর 4 2 8 5, আবার দেখো 7 ফিরে এসছে। তাহলে এইভাবে ক্রমশ ভাগটা চলতে থাকবে, 7 1 4 2 8 5, আবার 7 1 4 2 8 5। তাহলে আমরা কি লিখতে পারি? 5-এর 7কে আমরা লিখতে পারি 0.7142 আবার 7 1, এভাবে ক্রমশ চলতে থাকবে। অর্থাৎ যদি আমরা আবৃত্তি দশমিক দিই তাহলে এটা হবে, যেহেতু 7 থেকে শুরু করে এই 5 পর্যন্ত ঘুরে ঘুরে আসছে, এই 6টি অঙ্ক বারবার আসছে, তাহলে আমরা 7-এর মাথায় আবৃত্তি দশমিক দিব, এবং শেষ অঙ্ক যেটা এই 5-এর মাথায় আবৃত্তি দশমিক দেব। তাহলে এক্ষেত্রে দেখো 7 1 4 2 8 5। একই রকমভাবে আমরা যদি 9-এর 7-এর দশমিক বিস্তার বার করি তাহলে দেখি কি হয়। তাহলে প্রথমে দেখো আমরা লিখলাম 9-এর 7, তাহলে প্রথমে আমরা 7 দিয়ে 9কে ভাগ করব। তাহলে দেখো 7 দিয়ে 9কে ভাগ করা যাক, 7 দিয়ে 9। এক্ষেত্রে আমরা প্রথমে 1 খাবে, 7 1 7, বিয়োগ করে 2 হলো, দশমিক দিয়ে আমি 0 দিতে পাবো একটা। এরপর 7 2 গুণে 14, বিয়োগ করলে 6 0, 8 খাবে, 7 8 56, বিয়োগ করলে 4 0, 5 7 35, আবার বিয়োগ করলে 5 0, একটা পাবো 0, 7 7 49। আবার যদি বিয়োগ করি তাহলে দেখো 1 হবে, 0 7 1 7, এরপর 3 হবে, 0 7 4 28, বিয়োগ করলে 2 0, 7 2 গুণে 14। দেখো 2কে দশমিকের পর 2কে আবার ফিরে পেয়েছি, এরপর বিয়োগ করলে 6 0, 7 8 56, 8 খাওয়াতে পারবো, বিয়োগ করলে 4। অর্থাৎ দেখো আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি 2 8 5 7 1 4, আবার 2 8 5 7 1 4, অর্থাৎ এই 6টি অঙ্ক 2 8 5 7 1 4 বারবার আসতে থাকবে দশমিকের পর। তাহলে আমরা লিখতে পারি 1.2857 ক্রমশ এইভাবে। তাহলে এক্ষেত্রে আমার আবৃত্তি দশমিক হবে, 2-এর মাথায় আবৃত্তি দশমিক হবে, এবং শেষের যে অঙ্কটা রয়েছে 6টি অঙ্কের মধ্যে 4-এর মাথায় আবৃত্তি দশমিক দিতে হবে। মাঝের অঙ্কগুলিতে আবৃত্তি দশমিক দেওয়ার দরকার নেই, অর্থাৎ এই 6টি অঙ্ক বারবার ঘুরে আসছে, ওই জন্য আমরা প্রথম অঙ্ক 2-এর মাথায় আবৃত্তি দশমিক দেবো, এর শেষ যেটা অঙ্ক রয়েছে 4-এর মাথায় আবৃত্তি দশমিক দেবো। তাহলে এরপর আমরা কি করতে হবে? এই যে দুটি সংখ্যা পেলাম 0.714285, এবং এই ক্ষেত্রে আবৃত্তি দশমিক 2-এর মাথায় 7-এর মাথায় আবৃত্তি দশমিক ও 5-এর মাথায়, এবং এখানে 1.285714, 2-এর মাথায় আবৃত্তি দশমিক, 4-এর মাথায়। এই যে দুটি মৌলদ সংখ্যা রয়েছে 5-এর 7 ও 9-এর 7, এর মাঝখানে আমাদের 3টি অম্লদ সংখ্যা লিখতে হবে। তাহলে বিষয়টি বোঝার চেষ্টা করে এক্ষেত্রে। তাহলে আমরা লিখতে পারি 3টি ভিন্ন অম্লদ সংখ্যা হলো, দেখো অর্থাৎ এই দুটি মূল্য সংখ্যার মাঝখানে আমাকে 3টি আলাদা আলাদা মূল্য সংখ্যা লিখতে হবে। তাহলে প্রথমে দেখো আমরা এক্ষেত্রে নিতে পারি অমূল্য সংখ্যা একটা, যেহেতু 0.714285 থেকে বড়, এবং 2-এর মধ্যে 7-এর মধ্যে আবৃত্তি দশমিক ও 5-এর মাথায়, এবং এখানে 1.285714, 2-এর মাথায় ও 4-এর মাথায় আবৃত্তি দশমিক আছে। তাহলে আমরা প্রথম অঙ্কটা নিতে পারি, মনে করো 0.7 ছিল, তাহলে সেক্ষেত্রে 7-এর মধ্যে আবৃত্তি দশমিক, তাহলে সেক্ষেত্রে আমি বড় একটা অঙ্ক নিতে পারি 0.8, দেখো 8 0
এরপর মনে করো 888 0 দুটো 8 0 নিলাম, তারপর হচ্ছে 3টা 8, তারপর 0 নিলাম, তারপর ধরে নাও 4টা 8, তারপর 0 নিলাম। এইভাবে ক্রমশ চলতে থাকবে এবং স্পষ্টতই এই সংখ্যাটি হচ্ছে অসীম এবং অনাবৃত। কারণ দেখো এক বা একাধিক বারবার কিন্তু ঘুরে আসছে না। 8-এর পর একটা 0, দুটো 8 তারপর 0, 3টে 8 তারপর 0, 4টে 8 তারপর 0, এরপরে অঙ্কটা হবে 5, এরপরে অঙ্কগুলো হবে 5টা 8 তারপর 0, তারপর হবে 6টি 8 তারপর 0। এইভাবে এক বা একাধিক অঙ্ক কিন্তু বারবার আসছে না, তাহলে এটি একটি অবশ্যই অমূলত সংখ্যা হবে। এরপরে মনে করো আরেকটি নিলাম, এটা 1 নম্বর দিলাম। 2 নম্বরে মনে করো নিলাম 0.90। তোমরা অনেক উত্তর হবে এই অঙ্কটায়, তোমরা নিজের খেয়াল খুশি মতো অঙ্ক নিতে পারো, যাতে করে 5-এর 7 থেকে বড় কিন্তু 9-এর 7 থেকে যেমন ছোট হয়। 3টে 9 তারপর 0, 4টে 9 তারপর 0, ডট 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 এভাবে। আর লাস্ট আরেকটা অমূলত সংখ্যা নিলাম, মনে করো 1.1। দেখো এইটা এক্ষেত্রে অবশ্যই এগুলো প্রতিটি মূলত সংখ্যায় 0.714285, যে 7-এর মাথায় 2.5, 5-এর মাথায় 2.5, তার থেকে তো বড়, কিন্তু 1.2 মাথায় 2.85, 7, 1, 4-এর মাথায় 2.5, এর থেকে কিন্তু ছোট। আর লাস্ট আমরা একটা উদ্দেশ্য নিলাম 1.10, দুটা 10, 3টা 10, 4টা 10, এইভাবে। তাহলে আমাদের এই 5-এর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা করব 6-এর অঙ্কটা। 6-এর অঙ্কটাও দেখো একই রকম রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা 6-এর অঙ্কটা মনে করো স্কিপ করে দিলাম, তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করবে। 6-এর অঙ্কটা ছিল দেখো 3-এর 7 ও 1-এর 11-এর মধ্যে দুটি ভিন্ন অমূলত সংখ্যা লিখি। সেম একই রকমভাবে তোমরা অবশ্যই এই অঙ্কটা করতে পেরে যাবে। এরপর দেখো 7-এর অঙ্কটাতে রয়েছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলত সংখ্যা ও কোনটি অমূলত সংখ্যা লিখি। তাহলে দেখো √47 প্রথম অঙ্কটা রয়েছে 7-এর 1-এর অঙ্কটাতে। তাহলে দেখো √47, আমরা জানি 47 একটা মৌলিক সংখ্যা এবং √47 কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে √47 কী হবে? একটি অমূলত সংখ্যা হবে, কারণ এর দশমিক বিস্তার অসীম অনাবৃত হবে। তাহলে √47 একটা অমূলত সংখ্যা। 2 নম্বরে ছিল দেখো √625, 625-এর বর্গমূল, সেটি কি মূলত হবে না অমূলত হবে? তাহলে আমরা প্রথমে 625-এর বর্গমূল কত হয় দেখি। দেখো 625কে আমরা উৎপাদকে ভেঙে দেখি কি হচ্ছে। প্রথমে দেখো স্পষ্টত একে 5 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে যেত না আর 3 দিয়েও যেত না, কারণ দেখো 5 আর 2 7 আর 6 13, যোগফল হচ্ছে অঙ্কগুলো যোগফল হচ্ছে 13কে যেহেতু 3 দিয়ে ভাগ যায় না, তাহলে 625কেও 3 দিয়ে ভাগ যেত না। এককের ঘরে অঙ্ক রয়েছে 5, তোমরা দেখেই বলে দিতে পারবে সংখ্যাটি 5 দিয়ে ভাগ যাবে কিনা। যেহেতু এককের ঘরের অঙ্ক যদি 5 কিংবা 0 হয়, তাহলে সর্বদা 5 দিয়ে ভাগ যাবে। তাহলে 625 একের ঘরে 5 রয়েছে, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ যাবে। প্রথমে দেখো 1 খাবে, 5 একে 5, পড়ে থাকলো 1, 12 হলো, 5 × 10, পড়ে থাকলো 2, 25 হলো, 5 5 25, আবার এটিকে 5 দিয়ে ভাগ যাবে। 5 × 10, পড়ে থাকলো 2, এই 5 খেলাম 25 হলো, 5 5 25, আবার 5 দিয়ে ভাগ যাবে, 5 5 25। তাহলে বর্গমূল চিহ্নের মধ্যে আমি লিখতে পারি 5 × 5 মৌলিক উৎপাদকগুলি গুণফল। তাহলে এটাকে আমি যদি বর্গ আকারে লিখি, তাহলে 5 × 5 থেকে আমরা লিখতে পারি 5²। আবার এই 5-এর যে জোড়াটা রয়েছে গুণফল আকারে, তার থেকে লিখতে পারি 5²। এবার বর্গমূল করলে আমাদের একটি 5, এখান থেকে আমরা একটি 5 পাবো, আর এই 5-এর বর্গ থেকে আরেকটি 5 পাবো। তাহলে বর্গমূলটা আমাদের হয়ে গেল। এরপর 5 5 25। তাহলে 25 আমরা জানি একটি মূলত সংখ্যা, কারণ এক্ষেত্রে হরে কত আছে? 1 আছে। তাহলে 25 একটি মূলত সংখ্যা। এরপর দেখো আছে 3-এর অঙ্কটাতে 3-এর অঙ্কটাতে দেখো আছে 6.5757 ডট 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 এভাবে। তাহলে 6.5757, তাহলে এক্ষেত্রে আমি এটাকে যদি আবৃত দশমিক আকারে লেখার চেষ্টা করি, তাহলে দেখো 5 আর 7 এই দুটি অঙ্ক বারবার ফিরে আসছে, তাহলে 5-এর মাথায় দশমিক দিতে হবে ও 7-এর মাথায়। এরপর এটাকে যদি আমি ভগ্নাংশ আকারে লিখি, তাহলে 6 পূর্ণ 57 বাই হরে লিখতে হবে আমাদের 99। 3 দিয়ে দেখো কাটাকাটি যাবে,
তাহলে কাটাকাটি করে নিই আমরা। 3 1 3 পড়ে থাকলো 2 27, 3 9 27, আবার 3 3 9, 3 3 আর কিন্তু কাটাকাটি যাবে না। তাহলে এর আমরা লিখতে পারি 6 পূর্ণ 19 33। এই পরেটা যদি আমি মিশ্র ভগ্নাংশ এটাকে আমি অপ্রকৃত করে নিতে পারি, তাহলে এক্ষেত্রে আমাদের কী করতে হবে, প্রথমে 33 ও 6 গুণ করতে হবে। তাহলে 6 3 18, 6 3 18 আর 1 19। এরপর আমার যে লবে 19 রয়েছে সেই 19টি যোগ করতে হবে, তাহলে অপ্রকৃত ভগ্নাংশের আমি লবটি পাবো। 9 8 17, হাত থেকে 1, 9 1 10, হাতে রেখে যোগ করলে 11, হাতে 1, 1 রেখে 2, তাহলে হলে 217 লবে আর হরে হবে 33। তাহলে ক্লিয়ারলি এটি একটি অমূলদ সংখ্যা। এক্ষেত্রে পি এর মান হচ্ছে 217 ও কিউ এর মান হচ্ছে 33। এরপর দেখো অঙ্ক রয়েছে পরেরটাতে 4 অঙ্ক। এটা আমাদের মূলদ না অমূলদ বলতে হবে। দেখো 1.10, 100, 100, 1 এইভাবে 1.10, 100, 100, 1, এরপর 4টি জিরো হবে। তাহলে ক্লিয়ারলি এটি একটি অমূলদ সংখ্যা, কারণ এর দশমিক বিস্তার অসীম ও অনাবৃত। কারণ আমি আপডেট দশমিক দিতে পারবো না। একের পর দুটো শূন্য, একটা শূন্য আছে প্রথম, তারপর একের পর দুটো শূন্য, একের পর 3টে শূন্য, একের পর 4টা শূন্য, তারপরে থাকবে একের পর 5টা শূন্য, এইভাবে। তাহলে এটি একটি অমূলদ সংখ্যা। এরপর অঙ্কটাতে রয়েছে দেখো 8 অঙ্কটাতে সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলি স্থাপন করি। তাহলে 8 অঙ্কটাতে রয়েছে 5.762। তাহলে এই অঙ্কটাতে আমরা এই মূলদ সংখ্যা যা দশমিক সংখ্যা রয়েছে সেটাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে দেখো অঙ্কটি করা যাক। তাহলে দেখো 8 অঙ্কটা প্রথমে লিখছি। তাহলে প্রথমত আমাদের একটা সংখ্যা রেখা টানতে হবে। তাহলে দেখো আমরা একটা স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি সংখ্যা রেখা টানলাম। এরপর মনে করো আমি এখানে নিলাম 5 বিন্দুতে আমি মনে করো 0 মূল বিন্দু অর্থাৎ 0 নিলাম, এর নাম দিলাম মনে করো ও। এরপর আমি 1 সেন্টিমিটার দৈর্ঘ্য যদি 1 একক ধরি, তাহলে 6-এর এখানে পাবো 1, তারপর 7-এর এখানে 2, 8-এর এখানে পাবো 3, 9-এর এখানে 4, 1 সেন্টিমিটার দূরে দূরে 10-এর এখানে 5, 11-এর এখানে 6, তারপর 12-এর এখানে 7। ঠিক একই রকমভাবে বাঁ দিকে 5 থেকে 1 সেন্টিমিটার দূরে 4-এর দেখবো -1, 3-এর দেখবো -2, এভাবে 2-এর দেখবো -3। তাহলে আমরা সংখ্যাগুলো বসাই। ও মূলবিন্দু এখানে 0, এখানে 1 2 3 4 5 6 7 এভাবে, এবং বাঁ দিকে 0-এর বাঁ দিকে 1 সেন্টিমিটার দূরে -1 -2 -3, এভাবে ক্রমশ সংখ্যাগুলি আমরা পূর্ণ সংখ্যাগুলি পেতে থাকবো। তাহলে আমরা দেখো দশমিক সংখ্যাটি আমাদের রয়েছে 5.762। এটাতে আমার সংখ্যা রেখায় দেখাতে হবে। তাহলে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটা 5 থেকে বড়, কারণ দেখো 5-এর সঙ্গে কিছু দশমিক সংখ্যা জুড়ে রয়েছে 0.762, এবং স্পষ্টত এটি 6 থেকে ছোট হবে, কারণ 5-এর সঙ্গে কিছু দশমিক ভগ্নাংশ জুড়ে রয়েছে, এবং এটা 6 থেকে ছোট কিন্তু 5 থেকে বড়। তাহলে এই যে সংখ্যাটি রয়েছে মূলত সংখ্যা বা দশমিক সংখ্যা, সেটি আমরা 5 ও 6-এর মাঝখানে পাবো, 5 ও 6। তাহলে যেহেতু 5 ও 6-এর মাঝখানে রয়েছে, এত ছোট জায়গাটাকে ভাগ করা আমাদের পক্ষে কঠিন কাজ। তাহলে আমরা কী করবো, প্রথমে 5 ও 6-এর মাঝখানের জায়গাটাকে আমরা একটু বড় আকারে নেওয়ার চেষ্টা করি। তাহলে এক্ষেত্রে আগে মনে কর 10 ভাগে ভাগ করি। তাহলে আমরা দেখো প্রথমে আগে 10টা 1 সেন্টিমিটার দূরে দূরে 10টা দাগ নিয়ে নিচ্ছি। মনে করো এখানে 0 নিলাম, 1 2 3 সেন্টিমিটার দাগে 4 5 6 7 9 10।
এক্ষেত্রে আমরা কি করব, প্রথম মনে করি এখানে 5 নিলাম, এখানে 6 নিলাম, দাগ টেনে দিলাম এটা, অর্থাৎ 5 ও 6-এর মাঝখানের জায়গাটাকে আমরা সমান 10 ভাগে ভাগ করব বড় করে দেখানোর জন্য। তাহলে দেখো এখানে একটু দাগ টেনে দিই, 5টা মনে করে একটু বড় করে যদি আমরা দেখি, আতস কাঁচ বই যেতে বিবর্তিত ছবিটি আঁকার চেষ্টা করি, তাহলে এটা 5 এবং এটা 6। তাহলে দেখো যেহেতু 5 ও 6-এর মাঝের দূরত্ব হচ্ছে 1 একক, তাহলে এটাকে আমরা যদি 10 ভাগে ভাগ করি, তাহলে প্রতিটি ভাগ কত হবে, 1/10 অর্থাৎ 0.1 একক করে হবে, প্রতিটি ভাগ হবে 0.1 একক করে। তাহলে প্রথমে দেখো 5 এটা, তারপর বকরটা হবে 5.1, তারপরে হবে 5.2, 5.3, 5.4, 5.5, 5.6, 5.7, 5.8, 5.9 ও তারপরেরটা 0.1 যোগ করলে 6 পাবো। এরপর আমরা দেখতে পাচ্ছি দশমিক সংখ্যাটিতে আছে 5.762, অর্থাৎ দশমিক যে সংখ্যাটি রয়েছে সেটা 5.7-এর সঙ্গে আবার কিছু দেখো অঙ্ক জুড়ে রয়েছে, তাহলে এটা 5.7 থেকে বড় হবে, কিন্তু যেহেতু 7 8-এর থেকে ছোট, তাহলে 5.8-এর থেকে ছোট হবে, অর্থাৎ এই দশমিক সংখ্যাটি 5.7 ও 5.8-এর মাঝখানে আছে। এরপর আমরা কি করব, এই 5.7 ও 5.8 এই জায়গাটাকে আমরা সমান 10 ভাগে ভাগ করব। তাহলে প্রথমে আমি 10টা ভাগ টেনে নিই, আগে যেমনভাবে করেছিলাম সেরকমভাবেই। তাহলে দেখো প্রথমে আমরা মনে করো শূন্যর দাগে একটা নিলাম এই 5.7কে, তারপর 1 2 3 4 5 6 7 8 9 ও 10, এখানে আমি 5.8 বিন্দুটাকে নেব। তাহলে 5.7 এখানে নিলাম, মনে করো দাগটাকে টেনে দিই, আর এখানে নিলাম মনে করো 5.8 বিন্দুটাকে, সংখ্যাটাকে। তাহলে যেহেতু প্রতিটি ভাগ 5.7 ও 5.8-এর মধ্যে দূরত্ব কত, 0.1 একক, এবং এই 0.1 এককে যদি আমরা আবার 10 ভাগে ভাগ করি, তাহলে প্রতিটি ভাগ কত করে হবে, 0.1 ভাজিত 10, অর্থাৎ 0.01 একক করে। তাহলে প্রথমে সংখ্যাটি 5.7, তারপরে যদি 0.01 যোগ করি তাহলে 5.71, তারপরে সংখ্যাটা হবে 5.72, তারপরে যে দশমিক সংখ্যাটা হবে 5.73, 5.74, 5.75, 5.76, 5.77, 5.78, 5.79 ও তারপর পাবো 5.8। এক্ষেত্রে দেখো 5.7 বিন্দুটাকে এখানে স্থাপন করেছিলাম, তাহলে এখানে দাগ টেনে দিই একটা, আর 5.8কে এইখানে। এরপর আমরা কি করব, দেখতে পাচ্ছি 5.762, তাহলে 5.7, তারপর দুটো অঙ্ক নেই দশমিকের পরে, তাহলে 6 আছে, তারপর 2 আছে, অর্থাৎ 5.76 থেকে বড়, কিন্তু 5.77 থেকে ছোট। অর্থাৎ আমার যে সংখ্যাটি খুঁজছি দশমিকে সংখ্যার মধ্যে, সেটি 5.76 ও 5.7-এর মধ্যবর্তী একটি সংখ্যা, মাঝখানে একটি সংখ্যা। তাহলে আমরা 5.76 ও 5.77কে আবার একটু বড় করে দেখি। তাহলে প্রথমে আমরা 10 ভাগে ভাগ করে নিই একটি লাইনকে, মনে করে 0 থেকে টানলাম 10 দাগ পর্যন্ত। তাহলে এখানে একটা বিন্দু নিলাম, 3-এর এখানে, 4-এর এখানে, 5 6 7 8 9 ও 10 বিন্দু, অর্থাৎ আমি 5.76কে এখানে স্থাপন করলাম প্রথম বিন্দুটাতে, এবং 5.77কে একদম অন্তিম বিন্দুটাতে স্থাপন করলাম। তাহলে প্রথম অঙ্কটা দেখো 5.76, আর শেষের অঙ্কটা হচ্ছে 5.77।
এবং এই 5.76 ও 5.77-এর মধ্যে গ্যাপ কত? 0.01। তাহলে এই জায়গাটি যদি আমরা 10 ভাগে ভাগ করি তাহলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে 0.01কে 10 দিয়ে ভাগ করলে 0.001। তাহলে প্রথম সংখ্যাটা ছিল 5.761, তারপরের সংখ্যাটা হবে 5.761। আমি উপর নিচে করে লিখছি কারণ এক জায়গায় যদি আমি নিচে লিখতে থাকি তাহলে হয়তো অঙ্কগুলো লিখতে একটু অসুবিধা হবে। তাহলে 5.761, তারপরটা হবে 5.762, তারপর দশমিক সংখ্যাটা 5.763, তারপরটা 5.764, তারপরটা হচ্ছে 5.765, দশমিক সংখ্যাটা 5.766, তারপর দশমিক সংখ্যাটা 5.767, 5.768, 5.769, তারপরটা হবে 5.77। তাহলে যে আমাদের সংখ্যাটা বার করতে বলেছিল 5.762, সেটা আমরা এখানে খুঁজে পেলাম। মনে করে এই বিন্দুটির নাম দিলাম পি। তাহলে আমরা সংখ্যা রেখায় 5.762 বিন্দুটি স্থাপন করতে পেরে গেলাম। একই রকমভাবে তোমরা পরের অঙ্কগুলো কিন্তু খুব সহজেই করতে পারবে। তোমরা সেটা অবশ্যই চেষ্টা করবে। তাহলে পরের ভিডিওতে আবার বাকি অঙ্কগুলো করব। তো থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে।